রাত তখন ২টা বাজে। সমুদ্র একদম শান্ত, কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, শুধু একটা গভীর ভারী নীরবতা, যেটা কোনো ঝড়ের আগে আসে। আর তারপর ভোর হলো। শত্রুর পুরো নৌবহর উধাও। একটা জাহাজ না, দুটো জাহাজ না, পুরো নৌবহর যেন সমুদ্র তাকে গিলে ফেলেছে। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো লাশ নেই, কোনো চিহ্ন নেই, শুধু কিছুই না। এটা কোনো গল্প না, এটা ইতিহাসের সবচেয়ে বড় নৌ রহস্যগুলোর একটা। আর আজ আমরা সেই রাতের গভীরে নামব, যে রাতে একটা পুরো শক্তি বাতাসে মিলিয়ে গিয়েছিল। সাল ছিল ১২৭৪। মঙ্গল সাম্রাজ্য তখন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। কুবলাই খান, চেঙ্গিস খানের নাতি, তার বিজয়ের ক্ষুধা কোনো সীমানায় আটকে রাখতে পারতেন না। চীন পড়ে গেল, কোরিয়া নতি স্বীকার করল, আর এবার নিশানায় জাপান। জাপান, সেই দ্বীপ যেটা কেউ কোনোদিন জয় করতে পারেনি। কুবলাই খান প্রথমে কূটনৈতিক বার্তা পাঠালেন, জাপান কোনো জবাব দিল না। তারপর এলো হুমকি, জাপান চুপ রইল। আর তারপর মঙ্গলরা নৌবহর তৈরি করল, ৯০০রও বেশি জাহাজ, ৪০,০০০-এরও বেশি সৈনিক। ইতিহাসের এক ভয়ঙ্কর অভিযান। জাপানি সামুরাইরা তীরে দাঁড়িয়েছিল। তারা জানত এটা যুদ্ধ না, এটা তাদের শেষ। কিন্তু তারপর এমন কিছু হলো যেটা আজও পুরোপুরি বোঝা যায়নি। প্রথম আক্রমণ এলো ১২৭৪ সালে। মঙ্গলরা তীরে নামল। সামুরাইদের তলোয়ার মঙ্গল তীর আর বারুদের সামনে অসহায় হয়ে পড়ছিল। একদিনের লড়াইয়েই জাপানের বিশাল ক্ষতি হলো। কিন্তু রাতে মঙ্গল সেনাপতিরা একটা সিদ্ধান্ত নিলেন, তারা জাহাজে ফিরে গেলেন। কেন? এই প্রশ্নের উত্তর আজও ইতিহাসবিদদের ভাবায়। কেউ বলে তারা ঝড়ের ভয় পেয়েছিল, কেউ বলে রসদ কম ছিল। কিন্তু পরের সকালে যা হলো সেটা প্রতিটা প্রশ্নকে আরও গভীর করে দিল। সারা রাত ধরে একটা ভয়ঙ্কর ঝড় এলো, আর যখন সকালের আলো ছড়িয়ে পড়ল, মঙ্গল নৌবহরের একটা বড় অংশ সমুদ্রের তলায় চলে গিয়েছিল। জাপান বেঁচে গেল, কিন্তু এটা ছিল শুধু প্রথম অধ্যায়। আগস্ট ১২৮১। আবহাওয়া পাল্টাতে শুরু করেছিল। সমুদ্রে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। বাতাস থেমে থেমে বইছিল, আকাশের রং বদলে গেল। মঙ্গল সেনাপতিরা এটাকে উপেক্ষা করলেন। তারা জয়ের কুবলাই এতটাই কাছে খান ছিলেন, অপমান পিছিয়ে সহ্য যাওয়া করার তাদের মানুষ স্বভাবে ছিল ছিল না। না। ৭ ৭ বছর বছর পর পর বসে ১২৮১ সালে তিনি এ যাবৎকালের যেটা সবচেয়ে আসছে, বড় সেটা তাদের নৌ যে অভিযান কোনো তৈরি করলেন। তলোয়ারের চেয়েও বড়। দুটো তারা আলাদা মন্দিরে দ্বীপে প্রার্থনা করল, দুটো আলাদা পুরোহিতরা নৌবহর ঘণ্টা বাজালেন, একটা কোরিয়া মানুষ থেকে চোখ বন্ধ একটা করে দক্ষিণ চীন একটাই থেকে। কথা চাইল, মোট আমাদের জাহাজ বাঁচাও। ৪,০০০-এরও তারপর বেশি, সেটা সৈনিক একটা ১,০০,০০০ ঝড়, উপরে। যেটার নাম জাপানি শুধু ইতিহাস যুদ্ধ দিয়েছিল ছিল না, এটা ছিল জাপানকে মুছে দেওয়ার পরিকল্পনা। সেই ঝড় জাপানিরা এবার ধরে প্রস্তুত চলল। ছিল। তারা সমুদ্রের তীরে ঢেউ উঁচু পাহাড়ের পাথরের মতো দেওয়াল উঁচু ছিল। তৈরি করেছিল, বাতাস যেটা এতটাই মঙ্গলদের তীব্র, নৌকাকে একজন সরাসরি মানুষ তীরে দাঁড়িয়ে ভিড়তে থাকতে দিচ্ছিল পারছিল না। না। আর সামুরাইরা সেই সারা মাঝে রাত জেগে পাহারা দিত। ৪,০০০-এরও বেশি প্রতিটা জাহাজের তীর সেই পাহারায় ছিল। নৌবহর সপ্তাহের ভাঙতে পর লাগলো, সপ্তাহ লড়াই ডুবতে লাগলো, লাগলো, মঙ্গলরা ছড়িয়ে ঢুকতে পড়তে পারল লাগলো। না। ঝড় জাপানিরা থামলে সরল না। সমুদ্র শান্ত ছিল, তারপর তীর পরিষ্কার সেই ছিল। রাত এলো, আর মঙ্গল নৌবহর যেন ছিলই না। জাপানিরা তীরে এলো। তারা দেখল লক্ষাধিক মঙ্গল সৈনিকের মধ্যে যে কজন বেঁচে ছিল তারা তীরের কিনারায় অচেতন হয়ে পড়ে আছে। তাদের বন্দি করা হলো, আর বাকি সবাই সমুদ্রের গভীরে চিরতরে। কিন্তু আসল প্রশ্ন এখান থেকেই শুরু হয়। এটা কি সত্যিই শুধু একটা ঝড় ছিল, নাকি অন্য কিছু? শতাব্দীর পর শতাব্দী ধরে এটা শুধু একটা কিংবদন্তি ছিল। জাপানিরা বলতো দেবতারা আমাদের বাঁচিয়েছেন, ইতিহাসবিদরা বলতেন কাকতালীয় ঘটনা, সন্দেহবাদীরা বলতেন অতিরঞ্জিত। কিন্তু ২০১১ সালে জাপানের সমুদ্রে একটা আবিষ্কার সব বদলে দিল। নাগাসাকির কাছে সমুদ্রের তলদেশে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেলেন মঙ্গল জাহাজের ধ্বংসাবশেষ। শত শত জাহাজ, তলোয়ার, শিরস্ত্রাণ, মঙ্গল সৈনিকদের হাড়। এটা কোনো কিংবদন্তি ছিল না, এটা বাস্তব ছিল। আর যখন বিজ্ঞানীরা সেই জাহাজগুলোর কাঠামো পরীক্ষা করলেন, তখন আরেকটা চমকে দেওয়া সত্য বেরিয়ে এলো। সেই জাহাজগুলো দুর্বলভাবে তৈরি ছিল। কুবলাই খান এত দ্রুত এত জাহাজ তৈরি করিয়েছিলেন যে গুণমানের সাথে আপোষ হয়েছিল। নদীর জাহাজকে সমুদ্রের জাহাজে পরিণত করার চেষ্টা হয়েছিল। কাঠ ছিল দুর্বল, জোড়া ছিল কাঁচা। অন্য কথায়, সেই নৌবহর যাত্রা শুরুর আগে থেকেই নিজের মৃত্যু বহন করছিল। একটা সাধারণ ঝড়ও তাদের ভাঙার জন্য যথেষ্ট ছিল। আর যে ঝড় এলো সেটা সাধারণ ছিল না, সেটা ছিল একটা টাইফুন, সরাসরি জাহাজগুলোর ওপর। এটা দৈবী হস্তক্ষেপ ছিল না, এটা ছিল বিজ্ঞান, এটা ছিল ভূগোল, আর হয়তো এটা ছিল জাপানের ভাগ্য। কিন্তু এই গল্পের আসল শিক্ষা আরও গভীর। কুবলাই খান, যিনি পুরো দুনিয়াকে নতজানু করেছিলেন, তিনি ২ বার সমুদ্রের কাছে হারলেন। তিনি তৃতীয় অভিযানও পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেটা আর কখনো হয়নি।
জাপান, যে দেশটা সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তির সামনে একা দাঁড়িয়েছিল, সে বেঁচে গেল। শুধু এজন্য না যে তার কাছে শক্তি ছিল, বরং এজন্য সে কখনো হাল ছাড়েনি। আর একটা ঝড়, যেটা হয়তো প্রতি বছরই আসত, সেই বছর সেই রাতে সেই জায়গায় এলো যেখানে সবচেয়ে বেশি দরকার ছিল। কাকতালীয় নাকি অন্য কিছু? ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেগুলো সব বদলে দেয়। যদি সেই ঝড় না আসতো তাহলে জাপান আজ হয়তো জাপান থাকতো না। যদি সেই জাহাজগুলো মজবুত হতো তাহলে এশিয়ার মানচিত্র আলাদা হতো। যদি সেই রাতে সেই সামুরাইরা আশা ছেড়ে দিত তাহলে এই গল্প কখনো লেখা হতো না। কিন্তু এটা হয়েছিল। একটা রাত, একটা ঝড়, আর একটা পুরো নৌবহর উধাও হয়ে গেল, কোনো চিহ্ন ছাড়া, কোনো সতর্কতা ছাড়া, ইতিহাসের সবচেয়ে গভীর নীরবতার সাথে। আর সেই নীরবতার মধ্যে আজও সেই সমুদ্রের তলদেশে মঙ্গল সৈনিকদের হাড় পড়ে আছে, সেই রাতের সাক্ষী, সেই ঝড়ের সাক্ষী, সেই পরাজয়ের সাক্ষী, যেটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি একদিন পেয়েছিল, একটা দ্বীপের কাছে, একটা ঝড়ের কাছে, আর হয়তো একটা দৈবী বাতাসের কাছে।